নমস্কার বাচ্চারা, জিনিয়াস স্কলারশিপ প্রতিযোগিতায় পার্টিসিপেট করতে চাও আর তার সাথে 1 লাখ টাকার স্কলারশিপও জিততে চাও? তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে সবার প্রথম লিংকে এক্ষুনি ক্লিক করে ফেলো আর কন্টেস্টে পার্টিসিপেট করে স্কলারশিপ জিতে নাও। গাব্রাজামান গাব্রাজামানজো গাব্রাজামান গাব্রাজামানজো। মন্ত্র জানা কাকি মন্ত্র পড়ে জোরে গর্জন করার সাথে সাথে বাচ্চাটাকে আহ্বান করলো। ভূত মুখ থেকে বেরিয়ে এলো। কাকি ওটাকে একটা বোতলে বন্ধ করে দিল। বাচ্চাটাকে আহ্বান করলাম, ভূত বাচ্চাটাকে ছেড়ে দিল। এই বোতলে আত্মাটাকে লুকিয়ে একলাই কবরস্থানের পশ্চিমের দিকে মুখে পুঁতে দিয়ে তার উপরে লাল চাদর মুড়ে চলে আসতে হবে। এমন বলে অজ্ঞান মেয়েটার উপরে মন্ত্র জল ছিটিয়ে মন্ত্র পড়ছিল কাকি। গাব্রাজামান গাব্রাজামানজো গাব্রাজামান গাব্রাজামানজো। বাচ্চাটার মা মধ্যরাত্রে একলা ওই কাজটাকে পূরণ করার জন্য চলে গেল, যেটা কাকি ওকে করতে বলেছিল। বন্দি করা প্রেতাত্মার বোতলটা ধরে সীমানার শেষে কবরস্থানের দিকে হেঁটে যাচ্ছিল। আমাকে ছেড়ে দাও সুমা, আমাকে ছেড়ে দাও। আমি আমার মেয়েকে নিজের সঙ্গে নিয়ে যাব। আমাকে ছেড়ে দাও। একটুকু দেরি না করে ও সাহস জুটিয়ে জোর পায়ে হেঁটে কবরস্থানে পশ্চিমের দিকে একটা গর্ত খুঁড়ল, বোতলটাকে ঢেকে দিল, লাল কাপড় দিয়ে ঢাকলো আর পেছন দিকে না ঘুরে চলে এলো। সাবাস, খুব সাহস করে নিজের মেয়ের জন্য কবরস্থানে গিয়ে ফিরলি। আসছে 2টো অমাবস্যায় তোমার স্বামীকে প্রেতাত্মারা শান্ত হয়ে আত্মায় বদলে অনন্ত ব্রহ্মাণ্ডে বিলীন হয়ে যাবে। ততদিন ওই রক্ষা মৌলিকে বার করবে না, যেটা আমি তোমার মেয়ের হাতে বেঁধেছি। ঠিক আছে কাকি, তাহলে কি আমার মেয়ের শরীর সামান্য হবে না? আখের দুধে নিমের আঠা মিলিয়ে খাওয়াতে হবে, তাও আবার বাচ্চাকে নিজের ইচ্ছায় খেতে হবে। তাহলে এই প্রেতাত্মার দ্বারা দূষিত রক্ত বাইরে বেরিয়ে আসবে আর শরীর সামান্য হয়ে যাবে। মন্ত্র পড়ে ও নিজের চোখ বন্ধ করে নিল আর লোকিকে আহ্বান করল। কিছুক্ষণের মধ্যে লোকি আখের দুধ আর নিম গাছের আঠা নিয়ে এসে কাকিকে দিল, কিন্তু রসটা তেতো ছিল। মেয়েটা এটা একদম খেতে পারল না। মন্ত্র কাকি নিজের ঘরে গেল, একটা পুরনো কাঁসার থালা নিয়ে এলো, তাতে ওই কড়া রসটা ঢেলে নিজের আঙ্গুল দিয়ে বাচ্চার মুখে রাখলো। মেয়েটা যে ততক্ষণ এটা মুখে রাখতেও চাইছিল না, রসের একটা ফোঁটাও না ছেড়ে পুরো রসটাই খেয়ে ফেলে। রক্তের বমি করার সাথে সাথে বাচ্চার শরীরে কালো দাগ সরে যায়। এইসব আশ্চর্য হয়ে দেখছিল লোকি। ওদের চলে যাবার পরে, কি মা, আশ্চর্যের কথা, যে তেতোটা বড় লোকেরাও খেতে পারে না, এই বাচ্চা মেয়েটা তো কত সরল ভাবে খেয়ে দিল, যেন তাকে পায়েস দেওয়া হয়েছে। যা কিছু মিশিয়ে নে, কিন্তু রসের ওই তেতো ভাব যাবে না, তাই এটা আমি কাঁসার থালায় করে দিলাম। চমৎকারটা ওই কাঁসার থালায় আছে। এই থালায়? সেটা আবার এই কাঁসার থালায়? হ্যাঁ, অনেক বছর আগে পালনপুর নামর গায়ে একজন এসেছিল সাহায্য চাইতে। কাকি, আপনাকে আমাদের গ্রামবাসীদের বাঁচাতে হবে, এমন বলে আমাকে ওদের গ্রামে নিয়ে যায়। অন্ধকার হওয়ার পরে বলা হয় যে প্রত্যেক বুধবারে ওই গ্রামে শুধু একটা বাড়ির উপরেই বৃষ্টি হয়। ওই বাড়ির লোকেরা কিছু আজব আকৃতি, যেটা কোনো জানোয়ার, ভূত, প্রেত না পিশাচ জানা নেই, কিন্তু বলা হয় যে হাত পা খেয়ে সেটা চলে যায়।
এইভাবে হাত পা খাওয়া লোকের শরীরটা কালো হয়ে যায়, আর 1 সপ্তাহের ভিতরে তার মৃত্যুও হয়ে যায়। আমি পুরো গ্রামের নিরীক্ষণ করছিলাম। তখন আমি সীমানায় 3টে পায়ের ছাপ আজব ভাবে দেখলাম। আমি ওই ছাপের মধ্যে থেকে মাটি তুলে ব্যাগে রাখলাম। বুধবার অব্দি গ্রামে থাকলাম। ওই গ্রামের একটা বাড়ির পেছনে একটা কুয়ো আছে, যেটার জল গোলাপের ফুলের সুগন্ধ অমৃতের মতো মিষ্টি, যেন মধু মেশানো। ওই গ্রামের লোকেরা নিজেদের কুয়ো ছেড়ে এই কুয়োর জলটাই খায়। এইটা দেখে আমার আজব লাগলো। বুধবার রাত্রে আমি একলাই ঘুরে ঘুরে গ্রামের নিরীক্ষণ করছিলাম। কিচকিচ করে আওয়াজ করে একটা বিকৃত পুতুল পাল্টি খেয়ে খেয়ে বেরিয়ে যাচ্ছিল। আমি সেটাকে ধরতে গেলাম, কিন্তু পেলাম না। পরের দিন আমি জানতে পারলাম যে ওই আজব পুতুলটা পাশের গ্রামের একটা লোককে খেয়ে ফেলেছে। আমার মনে হলো ওই কুয়োর জল আর এই বিকৃত পুতুলের মধ্যে কিছু সম্পর্ক রয়েছে। ওই কুয়োওয়ালা বাড়িটার যখন গিয়ে দেখলাম, জানতে পারলাম যে 1 বছর আগে ওই বাড়িতে একটা স্বামী স্ত্রী থাকতো, কিন্তু হঠাৎ ওরা কাউকে কিছু না বলে চলে যায়। ওরা খুব গরিব ছিল। সারা ঘর খোঁজার পর একটা খালি থলে, 2টো নোংরা কাপড়, একটা ভাঙাচোরা খাট ছাড়া আর কিচ্ছু ছিল না। যখন আমি ফেরত আসছিলাম, আমার এমন মনে হলো যে ওই থলের থেকে আমাকে কেউ দেখছে। আমি যখন থলেটাকে দেখলাম খালি ছিল, ঝাড়লাম যখন, কিচ্ছু এলো না। ওখানেই বেতাল দীপক জ্বালিয়ে নিজের থলের থেকে মাটিটা বার করে বিজি বাজা তন্ত্র করে, এই মাটিটা কার পায়ের, ওটা যেন এসে এই বিজি বাজা তন্ত্রের মধ্যে বন্দী হয়ে যায়। বেতাল গাবরা জামান, গাবরা জামান জো, গাবরা জামান, গাবরা জামান জো। খালি থলের মধ্যে প্রকাশের পুতুল, আমার সামনে তোমার খেলা। তুমি কে? এই রক্তপাত কিসের জন্যে? আমার নাম মিলদিনী, আমাকে মানচালি তৈরি করেছে। মানচালি একজন তান্ত্রিকা, যে এখান থেকে অনেক দূরে জঙ্গলে থাকে। আমাকে ঘুম থেকে উঠিয়ে 100 ভরি সোনা দিয়ে আমার পেট ভরে দিলে, তাহলে আমি তোমাকে 100 বছরের আয়ু দেব। स्वर्ण शक्ति आवाहयामि, विलोदिनी कयोमि आवाहयामि, कयोमि शक्ति आवाहयामि, निद्रलय मिलोदिनी निद्रलय। আমি তোমাকে মঙ্গলসূত্রের মধ্যে সোনা দেব, যেটা তোমার প্রিয়। তান্ত্রিকা মঞ্চালি দেবী দেবী রূপে বেশ বদলে নিজের জাদুই শক্তি দিয়ে গ্রামে গ্রামে ঘুরে লোকেদের প্রতারণা করে। জন্মের পাপ, জীবনের পাপ, ঋণের পাপ, রোগের পাপ, কাম আর ক্রোধের পাপ, সব পাপ আছে। আমি তোমার সব পাপ ধুতে এসেছি। তার কথায় বিশ্বাস করে সে নিজের স্বামীর হাত দিয়ে সোনার মঙ্গলসূত্র বের করিয়ে নিজের জাদু থলার মধ্যে রেখে দিত। আমি সেই জাদু থলার মধ্যে অদৃশ্য থাকতাম আর বসে বসে সোনা খেতাম। সোনাকে বিনিময়তে ঘরের উপরে বর্ষা করাতাম। শুধু একটা ঘরের উপরে বৃষ্টি হওয়ার কারণে লোকেরা ভাবতো সব পাপ ধুয়ে গেছে, আর এই ভেবে লোকে মানচালি দেবীকে আরো বেশি বিশ্বাস করত। শুধু বুধবারে আমাকে সোনা দেওয়া উচিত, তাই বাকি দিনে লোকেদের বাড়িতে গিয়ে ভিক্ষে করে সব খাবার খেত, আর গ্রামে ঘুরে ঘুরে নিজেকে দেবদূত বলে বলতো সে। এইভাবে সে অনেকগুলো সোনা আমাকে দিল, আর একটু সোনা যদি আমাকে দিয়ে দিত, তাহলে তার ইচ্ছে হিসেবে আমি তাকে বর দিতাম। কিন্তু মানচালি জানতো না যে তার পিছু একজনকেও ধরেছে। সে পালনপুর গ্রামের শেষ ঘরে থাকা অঙ্কিত ছিল। সে গরিব কিন্তু খুবই চালাক। একদিন রাত্রে নলিনী, সে থলিতে অনেকগুলি সোনা থাকবে। বুড়ি প্রত্যেক বুধবারে একটা লোকের থেকে 1 ভরি সোনা তার মধ্যে রাখে। হিসেব মতন তো এখন অব্দি 5 কিলো সোনা হওয়া উচিত। বাবারি, এত সোনা! কিছু একটা করে ওই সোনাটাকে চুরিয়ে গ্রাম ছেড়ে পালিয়ে যাই। তাই কালকে ভিক্ষের জন্যে আমি বাড়িতে ডাকবো। আমাদের বাড়িতে কি আছে ওকে খাওয়ানোর জন্য?
একটু বসতে দেওয়ার জন্য চেয়ারও নেই। আরে বোকা, আরে নেই কিছু কি করে? আমাদের পূর্বপুরুষ থেকে পাওয়া সে কাঁসার থালা আছে তো। দুজনে ষড়যন্ত্র করেছে যে মাঞ্চালী দেবীকে কি করে ধোকা দেবে। মাঞ্চালী দেবীকে পরের রাত্রে আসার জন্য অনুরোধ করলো। উনি নিজের শিষ্যের সঙ্গে ওনার বাড়ি পৌঁছালেন। গরিব অঙ্কিতের ঘরে ভিক্ষে করার জন্য ওনার মন মানছিল না, তবু উনি কাঁসার থালির পাশে বসলেন। আমি বেকার এর বাড়িতে ভিক্ষা দিতে এলাম। একে দেখে মনে হচ্ছে শুধু রুগ্ন শুকনো খাবার দেবে। রোজ আমি 56টা প্রকার খাবার খাই, আজ আমার ভাগ্যটা খারাপই হয়ে গেল। থালায় কেন, পাতায় দাও। ও, জানতাম না দেবী, আজ থালায় খেয়ে নিন। ভাতের সঙ্গে ছাস, যেটা পাশের ঘর থেকে আনা হয়েছিল, মন্দির থেকে প্রসাদ, পাশের বাড়ির গাছ থেকে এনে থাকা পাকা পেঁপে, এইসব খেতে দিল। শিষ্য তো খেতেও পারছিল না, না ঢোক গিলতে পারছিল, শুধু খাবার ভান করছিল। কিন্তু দেবী মাঞ্চালী খুব স্বাদ দিয়ে খাচ্ছিল। বাহ বাহ, অদ্ভুত, সুস্বাদু। সত্যি এত সুস্বাদু খাবার আমি কোনোদিন খাইনি। শিষ্য বাগানে গিয়ে বমি করতে শুরু করে। আপনি বলছেন এই খারাপ খাবারটা নাকি সুস্বাদু খেতে? আপনার মাথা খারাপ হয়ে গেছে নাকি? খারাপ কি রে, তোমার কি মাথা খারাপ হয়েছে? এই বাড়ির রান্না করা খাবার আমার খুব ভাল লেগেছে। উনি অঙ্কিতকে ডাকলেন আর বললেন ওনার বাড়িতে সে আরো 5 দিন থাকবে আর ভিক্ষে নেবে। উনি নিজের সব জিনিস অঙ্কিতের বাড়িতে রেখে শুয়ে পড়লেন। নালিনী অঙ্কিত খুব খুশি, যদা ষড়যন্ত্র কাজ করছে। পরের দিন ঘুমের জিনিস মেশানো হচ্ছিল। নিশান আমার পরে কি ভরসা আমাদের পিছনে আসবে না? তাও আবার মহিবাবান মঞ্চালি। আমরা যেখানেই পালাবো আমাদেরকে ধরে ফেলবে। তাহলে কি করা উচিত? ওদের বিষ দিয়ে মেরে ফেলি। এই ভেবে খাবারের মধ্যে বিষ মিশিয়ে দেওয়া হলো। এক গোড়াস দেওয়ার পরে শিষ্য তেতো ভাবটা বুঝতে পারলো আর সব ফেলে দিল। ছি, এটা কেমন খাবার? কত তেতো এটা! আপনি কি করে খাচ্ছেন? কিসের তেতো? না তো, অমৃতের মতন এটা সুস্বাদু। নাও খেয়ে দেখো। নিজের থালার খাবার শিষ্যকে খাওয়ায়। বাহ, অদ্ভুত! সত্যি তো এটা খেতে খুবই ভালো। দুজনে খুব মজা নিয়ে খেয়ে নিল। সে কাঁসার থালির অঙ্কিতের দাদুকে কোনো সিদ্ধ পুরুষ দিয়েছিলেন। তার মধ্যে নিম পাতা দিয়ে খেলেও সেটা মিষ্টি আর সুস্বাদু লাগে। একবার সেই থালাতে খেলে বারবার খাওয়ার ইচ্ছা হবে। বিষাক্ত খাবার খাওয়ার পরে পাঞ্চালী দেবী আর ওনার শিষ্যর ঘুমের মধ্যেই রক্তবমি হয়ে মৃত্যু হয়। উনি দেবীর থলিতে সোনা খোঁজে কিন্তু পায় না। এ কি, এ থলি তো খালি। আমি তো নিজের চোখে দেখেছিলাম এর ভেতরেই সোনা রাখতে। সেটা তো ঠিক আছে, কিন্তু আগে এই মৃতদেহগুলোকে লুকিয়ে রাখি, সকাল হতে চলেছে। ওরা তাড়াতাড়ি ওদের বোড়ার মধ্যে বেঁধে দিয়ে নিজের ঘরের পেছনের কুয়োতে ফেলে দেয়। কিন্তু ওরা তাড়াহুড়োতে ভুলে যায় যে সেই বোড়ার মধ্যে কাঁসার থালাও আছে। সে থলিতে মাথা ঢুকিয়ে দেখতে গিয়ে তার মধ্যে পড়ে যায়। অঙ্কিতের পেছন পেছন নলিনীও মাথা ঢুকিয়ে তার ভেতরেই পড়ে যায়। সেই থলিতে যা কিছুই রাখবে আমি খেয়ে ফেলি। আমার সৃষ্টি করে থাকা মাঞ্চালী দেবীর মৃত্যুর পরে আমাকে উপাসনা করে থেকে বুধবার দিন সোনা দেওয়া, তার সঙ্গে সঙ্গে আমাকেও সোনা দেওয়া হয়েছিল। সে সব নষ্ট হয়ে যায়। আমি যার থেকে সোনা নিয়েছিলাম তাদের প্রাণ নিয়ে নিজের ক্ষুধা শান্ত করব, তাহলে আগের মতো নিদ্রা অবস্থায় চলে যাব। তাই বুধবারে সোনা দিয়ে থাকা লোকেদের বাড়িতে গিয়ে যে নিজের স্ত্রীর গলার থেকে মঙ্গলসূত্র বের করে দেয়, সেই স্বামীদের আমি প্রাণ নিয়ে নিই আর ক্ষুধা শান্ত করি। ঠিক আছে, যা হয়েছে তা হয়েছে। তোমাকে ঘুমের মধ্যে কি করে পাঠানো যায়? আমি বলবো না। এমন বলে উধাও হয়ে গেল। নিজের বেতাল শক্তি দিয়ে মঞ্চালী দেবীকে আহ্বান করে ডাকে, গাবরাজামান গাবরাজামানজো, গাবরাজামান গাবরাজামানজো।
মিলোদিনীকে শেষ করার জন্যে 38টা বলিদান দিতে হবে, না হলে তার নিজের ইচ্ছা দিয়ে কঙ্গলার বলি দেওয়া বেড়ালের রক্ত খেতে হবে নিজের ইচ্ছায়। এই মন্ত্রটা বললে ও এসে রক্ত খাবে। যদিও বলির রক্ত খায় তাহলে ও স্থায়ী রূপে ঘুমে চলে যাবে। ইচ্ছা করে খাওয়ার জন্যে কাঁসার থালা তো আছে, গিয়ে নিয়ে এসো। মাঞ্চালি দেবীর কঙ্কাল কুঁয়োতে গিয়ে কুঁয়ের তলার থেকে কাঁসার থালা এনে দেয়। কুঁয়োতে এই থালাটা থাকায় কুঁয়োর জল মিষ্টি, তাই গ্রামের লোকেরা এখানে জল খাওয়ার জন্য লাইন লাগাচ্ছে। এই কালো বেড়ালের বলি দিয়ে রক্তটাকে কাঁসার থালায় ঢেলে মন্ত্র বলার সাথে সাথে স্বর্ণ শক্তি আবাহম, মিলোদিনী কুয়াহি আবাহম, কুয়াহি শক্তি আবাহম। মিলোদিনী উৎসুক হয়ে থলির থেকে বেরিয়ে এসে খুব নিজের ইচ্ছায় রক্ত খেয়ে ফেলে। আমার ক্ষুধা শান্ত হলো, আমি তৃপ্তি পেলাম। এমন বলে নিদ্রায় চলে যায়। এই দেখো, এইটা সেই মিলোদিনীর পুতুল, জাদুর থলে কাঁসার থালা। ও, সেই থালার এত লম্বা গল্প।